যেখানে সব কিছু শেষ হয়ে যায় সেখান থেকেই নতুন কিছু আবার সৃষ্টি হয়। আর আজকের এই রেসিপিটাও কিন্তু সেই রকমের একটা রেসিপি। এটা শেষ থেকেই শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা আজকে আমি যে রেসিপিটা তৈরি করেছিলাম সেটা কালকের যে একটা ভাপা পিঠার রেসিপি তৈরি করেছিলাম সেই রেসিপি থেকেই আজকের রেসিপিটা তৈরি করেছিলাম। তো কালকে দেখিয়েছিলাম যে ভাপা পিঠাটা আমি তৈরি করেছিলাম, সেটা যেহেতু ভাপটা আশেপাশে বেরিয়ে যাচ্ছিলো তাই ভাপা পিঠাটা সুন্দরভাবে তৈরি হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে তৈরি হয়নি, আশেপাশে সিদ্ধ হয়েছে কিন্তু মধ্যেটা কাঁচা থেকে গেছিলো। তাই এটাকে আমি নষ্ট না করে এটা দিয়েই নতুন একটা রেসিপি তৈরি করে ফেলেছি। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি দুধ। এখানে 750 মতো দুধ আছে। প্রথমে দুধটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দুধটা দিয়ে কিছুটা পরিমাণে জল অ্যাড করেছিলাম, কারণ এটা সিদ্ধ হতে অনেকটাই জলের প্রয়োজন হবে। দুধটা ঠান্ডা অবস্থায় থাকাতেই আমি এই ভাপা পিঠাটা মিক্সড করে নেব। প্রথমে ভাপা পিঠাটাকে আমি ভেঙে নিয়েছি, যেগুলো শক্ত অংশ ছিল সেগুলোকে। দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরা হয়ে গেছে। আর এর মধ্যে যে উপকরণগুলো আছে তার মধ্যে হচ্ছে নারকেল, খেজুর গুড়, ঘি, আর আছে কিশমিশ আর আমন্ড বাদাম, এইসব দেওয়া আছে এই ভাপা পিঠার মধ্যে। তো ভাপা পিঠাটাকে আমি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এই যে গোটা গোটা অংশগুলো আছে সেগুলোকে সঙ্গে সঙ্গে ভেঙে মিক্সড করে দেওয়ার চেষ্টা করব, না হলে কিন্তু দলা পাইকে যাবে, তখন গোটা থাকবে, খেতে ভালো লাগবে না। তাই এগুলোকে ভালোভাবে আমি ভেসে উঠেছে খুন্তির সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এটা উপরে ভেসে উঠেছে। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে ভাপা পিঠাগুলো এটা যেমন গরম হবে তেমন এটা ঘন হয়ে আসবে। ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। আর দেখুন সিদ্ধ হয়ে যাবে চালের গুঁড়িগুলো, কি সুন্দর একটা কালার এসেছে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ঘন হয়ে গেছে। আর এটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ঘিটা দিয়েছিলাম, ঘিটা গাঢ় ভেসে উঠেছে। নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি আমি। দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। এটা ফুটে আরো গাঢ় হয়ে যাবে, সিদ্ধ হবে। কারণ হচ্ছে এখানে অনেকটা পরিমাণে দুধ ছিল, আমি খুব ভালোভাবে খেজুর নিয়েছি, অনেকটা গাঢ় হয়ে গেছে। কালারটাও অসাধারণ এসেছে। এর মধ্যে আমি আরো বেশি কিছুটা খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তো দু হাতা আটাটা সিদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিলাম। আর এটা কতটা গাঢ় হয়েছিলাম, খেজুর গুড়টা দিয়ে ভালোভাবে তখন এটা করে নিতে হবে, থিকনেসটা পারফেক্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে খেজুর গুড়টাকে মিক্সড করে দিলাম। খেজুর গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নামিয়ে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা রুটি, পরোটা বা এমনিও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন খেজুর গুড়টা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন জলটা একটু জলটা অ্যাড করে নিয়ে দুধটা একটু শুকিয়ে নেব, তাহলেই হবে। দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। আমি অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। কি সুন্দর একটা কালার এসেছে। গ্যাসের আঁচটাকে এই পর্যায়ে একটু কমিয়ে দিবেন, কমিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু পুরো তলায় লেগে যেতে পারে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তাই অবশ্যই গ্যাসের আঁচটাকে কম করে তারপরে নাড়াচাড়া করে নেবেন। এটাকে যদি সুজির বরফি কাটার মতন কাটতে চান তাহলে কিন্তু অনেকটা শুকনো শুকনো করে নামাবেন, খুব নরম অবস্থায় নামাবেন না, যেহেতু এটা সিদ্ধ চালের আটা আছে। তো তাই একটু পাতলা অবস্থায় নামালে খুব তাড়াতাড়ি জমবে না। ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাঝে মধ্যে যে একটু গোটা অংশগুলো আছে সেগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে মিক্সড করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে আপনারাও মিক্সড করে নেবেন। তা আমি একটু নরম অবস্থায় নামিয়েছিলাম, আর একটু যদি নাড়াচাড়া করতাম তাহলে কিন্তু আরও বেশি হতো, ভালো হতো। তা আমি আর একটু নাড়াচাড়া না করেই নামিয়ে নিয়েছিলাম। এই যে থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরেই এটা নামিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন থালার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ছড়িয়ে দেব, ছড়িয়ে ঠান্ডা করে নিলেই হবে। আমি দুটো থালায় নামিয়ে নিয়েছিলাম, 2 থালা হয়েছিল, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নামিয়ে নেবেন। আর এটা নর্মালি ঠান্ডা করেই কাটা যায়।
যেহেতু সিদ্ধ চালের আটা, তাই এটাকে ফ্রিজে রেখে কাটলে বেশি ভালো হবে। আমি এমনি নর্মালেই রেখেছিলাম, সারা রাত নর্মালে ছিল, তারপরে আমি এটাকে কাট করে নিয়েছিলাম। তো কেটে দেখেছিলাম যে ফ্রিজে রেখে কাটলে বেশি ভালো হতো, বেশি সুন্দর পিস পিসভাবে উঠতো। দেখুন দুটো থালাতে আমি সাজিয়ে নিয়েছি, আর কি সুন্দর একটা কালার হয়েছে। থালাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরভাবে জমেও গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা সকালে আমি বার করে নিয়েছিলাম, তারপর এটাকে পিস করে নিচ্ছিলাম। দেখুন সুন্দরভাবে পিস হচ্ছিল, কিন্তু উঠাতে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু নরম ছিল। আর একটু শুকনো করে নামাতে হতো। খেতে অসাধারণ হয়েছিল। তো পিস পিস করে এইভাবে কেটে আপনারা পরিবেশন করতে পারেন, একটু ফ্রিজে রাখলেই জমে যাবে। তো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম আমি। তো কোনো জিনিসই আসলে ফেলার নয়, যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখি তাহলে সব জিনিসই কাজে লেগে যায়। তো এটাও জন্য খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছিলো, জিনিসটা আমার নষ্টও হয়নি, আর খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছিলো। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খুদা হাফেজ।